আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত যে অষ্টম অধ্যায়ের অঙ্কসমূহ রয়েছে তার মধ্যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয় সংক্রান্ত একটি সৃজনশীল উদাহরণ আমি আলোচনা করার চেষ্টা করব, ব্যাখ্যা সহ সমাধান সহ। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো এইখানে প্রশ্নটা পড়ে দেখি কি বলেছে। সাদিয়া এন্টারপ্রাইজ 1 জানুয়ারি 2016 তারিখে 2.5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্য করতে হবে। সহজ একটি অঙ্ক। ক নম্বরে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয়। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থার হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব, তাই না? তো যাই আমরা অবস্থায় ধার্যের হার আগে নির্ণয় করি। এই যে লক্ষ্য করি অবস্থার হার, উত্তর ক। সূত্র কি মনে আছে? কিছুক্ষণ আগে বললাম 100% আর নিচে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করব। ক্রমহ্রাসমান পদ্ধতিটা মূলত দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে, সেজন্য এই 2 দিয়ে গুণ হয়। 100%কে 2 দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব, তাই না? 100% উপরে লিখলাম, আয়ুষ্কাল আমরা এই যে 10 বছর আয়ুষ্কাল লিখব। এটাকে এটা দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে আমরা 20 পাবো, 20%। এখন এইখানে ভাগ করার সময় অনেক শিক্ষার্থীরা অনেক সময় মিস্টেক করে, সেটা হচ্ছে 100% ভাগ 10 দেয়। আসলে তা হবে না, 100 ভাগ 10 কীভাবে করব? পার্সেন্ট তুলব না ক্যালকুলেটারে। 100 ভাগ 10 গুণ 2 দিয়ে 20 পাবো। 20 লিখে পাশে পার্সেন্টেজটা লিখে দেব। এই হচ্ছে ক নাম্বারের উত্তর। অবস্থায় ধার্যর জন্য আমরা হার নির্ণয় করলাম। আরেকটি বিষয় বলে রাখি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় নির্ণয়ের সময় আমাদের কিন্তু এই পার্সেন্টেজ লাগবে। সেজন্য ক নাম্বারে যে আমাদের পার্সেন্টেজ নির্ণয় করতে বলেছে, এটি আমাদের সুবিধা হলো খ নাম্বার করার জন্য, তাই না? খ নাম্বারে অবশ্যই ধার্য করতে বলেছে, তো এই পার্সেন্টেজ ধরে আমরা খ নাম্বার করতে পারবো। যাই খ নাম্বারের সমাধান করার চেষ্টা করি। যে খ নাম্বারে কী বলেছে লক্ষ্য করি। প্রশ্নে আবার ফিরে এসেছি। প্রথম 4 বছরের অবস্থায় তালিকা প্রস্তুত করো। অবশ্যই সারণী মানে তালিকা প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা এই তথ্যের আলোকে অবশ্যই সারণী প্রস্তুত করব 4 বছরের জন্য। তো আমি সময় সেভ করার জন্য এই যে আমি ছকটা লিখে রেখেছি, একটু সময় সেভ করার জন্য। কীভাবে ছক অঙ্কন করব লক্ষ্য করি। এই নিচের অংশটুকু আমাদের উত্তর, আর উপরে 3 লাইন উদ্দীপক আমি নিয়ে এসে রেখেছি। ওই উদ্দীপক দেখে দেখে আমরা সমাধান করব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই সারণী 4 বছরের। কত সালে কিনেছে মেশিনটা? 2016 সালের জানুয়ারি 1 তারিখে। তাহলে বছরের নিচে লিখব 2016, 17, 18, 19, 4 বছর লিখব। 4 বছরের জন্য করতে বলেছিল, আমরা প্রশ্নে দেখেছি। এইবার এখানে প্রারম্ভিক মূল্য লিখব। প্রারম্ভিক মূল্য কত হবে? ভালো করে লক্ষ্য করি। মেশিনটি কিনেছে 2,50,000 টাকায়, আর ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। তাহলে আমরা যখন সরলরৈখিক পদ্ধতিতে অবস্থান নির্ণয় করি, তখন কিন্তু এই মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যেটা থাকে তার উপরে অবচয় ধরি, তাই না? কিন্তু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সময় ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। আমি আরও একবার বলছি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। অর্থাৎ সরাসরি যে টাকাটা কিনেছি এইটাই এখানে লিখব, প্রারম্ভিক মূল্য। এবার এইটার উপরে 20% অবস্থায় ধরবো। 20% কোথায় পেলাম? অঙ্কে তো কোথাও বলা নাই। ওই যে ক নাম্বারে আমরা 20% পেয়েছি, নির্ণয় করে নিয়েছি পার্সেন্টেজ। এইটার উপরে 20% ধরলে কত হবে? সম্ভবত 50,000 টাকা হবে। এবার 2,50,000 থেকে 50,000 বিয়োগ করে এই মেশিনের সমাপনী মূল্য লিখব 2 লক্ষ টাকা। এবার এই 2 লক্ষ টাকা এইখানে নিয়ে আসব। এই যে ক্রমযোজিত অবচয় যেটি, এটি আমরা পরে করব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। কেননা ক্যালকুলেটারে আমি একবারে তুলব। এটা তোলার পরে গুণ দিয়ে এইটা পেয়েছি, মাইনাস টিপলে এটা চলে আসবে, আবার ওইটা এখানে লিখব। কেন লিখব? এই টাকাটা কেন এখানে আসবে, তাই না? কারণ
2016 সালের সমাপনী মূল্য যে টাকা হয় এই মেশিনের মোট মূল্য থেকে অবচয়যোগ্য মূল্য অবচয়ের সব পরিমাণ বাদ দিলে এটার নাম সমাপনী মূল্য বা বহিমূল্য বলে, যাই বলি না কেন। তো 2016 সালের যেটি সমাপনী সেই টাকাটা 2017 সালের কিন্তু প্রারম্ভিক হয়, তাই এই টাকাটা এখানে চলে আসবে। এটার উপরে আবার আমরা 20% হিসেব কেটে পাবো 40,000 টাকা, নাকি? হ্যাঁ, 40,000 টাকা। 2 লাখ থেকে 40,000 বিয়োগ করে আবার এইখানে লিখবো 1,60,000। এই 1,60,000 আবার এইখানে নিয়ে আসবো। এইটার উপরে আবার 20% কেটে পাবো 32,000। 1,60,000 থেকে 32,000 বিয়োগ করলে পাবো 1,28,000। এই 1,28,000 আবার এখানে চলে আসবে, মজার না? আবার এটির উপরে 20% কেটে পাবো 25,600। 1,28,000 থেকে 25,600 বিয়োগ করে এই টাকাটা পাবো। এটা শেষ করলাম। এবারে এইটা কিভাবে করব? এইটা আমরা এই যে অবচয়ের পরিমাণ আছে এই অবচয়ের পরিমাণ এইখানে লিখব এবং ক্রমান্বয়ে প্রত্যেকটা যোগ করে করে। কিভাবে? এই 50,000 প্রথমে এখানে লিখব, ক্যালকুলেটরে এই টাকাটা তুলব, তোলার পরে এটা যোগ করব, যোগ করে ক্যালকুলেটর যদি সমানে চাপ দিই 90,000 টাকা হবে। 90,000 তো আমার ক্যালকুলেটরে আছে, থাকা অবস্থায় আবার এটা যোগ করব, যোগ করে আবার সমানে চাপ দিব। 90,000 থেকে 32,000 যোগ করে এইটা হবে, এইটার সাথে আবার এইটা যোগ করে এইটা হবে। প্রথমে এটা লিখেছি, এটার সাথে এটা যোগ করে এইটা, এটার সাথে এটা যোগ করে এইটা, এটার সাথে এটা যোগ করে এইটা। তাহলে শেষে যদি এটা আমরা করি তাহলে অনেক সহজ না? দ্রুত করতে পারবো। এইভাবে আমরা অবশ্যই সারণী প্রস্তুত করতে পারি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 4 বছরের জন্য। এবার আমরা কি করব? এখন আমরা আবার উদ্দীপকে যাব গ নম্বরের জন্য। উদ্দীপকের গ নম্বরে বলেছিল 4 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো পুঞ্জীভূত অবচয় হিসাব বলতে খতিয়ান বোঝায়, অবচয় পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান বলতে বোঝায়। তো খতিয়ানটা আমরা ইচ্ছে করলে ক্রমহ্রাসমান জের পদ্ধতির বলো আর এই সরলরৈখিক বলো, যে কোনো পদ্ধতিতে হোক না কেন খতিয়ান তো সেম। তাই খতিয়ানটা আমরা ইচ্ছে করলে চলমান জের ছকে করতে পারি অথবা টি ছকে করতে পারি। চলমান জের ছকটা আধুনিক ছক এবং অঙ্ক করা সহজ, তাই আমরা চলমান জের ছকে অঙ্ক করার চেষ্টা করব। এই যে চলমান জের ছকে আমরা সাদে এন্টারপ্রাইজের বইতে পুঞ্জীভূত অবচয় নামে এইখানে ছক অঙ্কন করলাম এবং ওই যে কিছুক্ষণ আগে যে আমরা অবচয় সারণীতে অবচয় নির্ণয় করেছি ওই অবচয়টাই কোনায় লিখে রাখলাম। এই কোনায় যে আমি লিখে রেখেছি ছোট্ট করে, এটা কিন্তু অঙ্কের সমাধানের অংশ না, আর এটুকু রাফ। ওই যে আমরা খ নাম্বারে পুঞ্জীভূত অবচয় করেছি, অবচয় সারণী প্রস্তুত করেছি, অবচয় ধার্য করেছি প্রতি বছর, ওই অবচয়ের পরিমাণটা এখানে নিয়ে এসে রেখেছি যাতে এটা দেখে আমরা এটা করতে পারি। উত্তরের অংশ এইটুকু। পুঞ্জীভূত অবচয়ের কি লিখব? 2016 ডিসেম্বর 31। এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বর 31 তারিখ কেন লিখব, তাই না? আমাদের এই যে অবচয় সারণীতে যে অবচয় নির্ণয় করেছি, প্রথম বছর 50,000, দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 32,000, চতুর্থ বছর 25,600। তো এইগুলা নিয়ে কিন্তু একটু জাবেদা করব। প্রথম জাবেদাটি কী হবে? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? তো সেই জন্য পুঞ্জীভূত অবচয় যেহেতু ক্রেডিট জাবেদায় হচ্ছে, তো পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব এই 50,000 টাকা, নাম লিখব অবচয় খরচ হিসাব। কারণটা কি আবারও বলছি, অবচয় ধার্যের জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় যেহেতু ক্রেডিট, তো পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবচয় খরচ, বিপরীত নামটা, এবং এই ক্রেডিটের টাকাটা আবার ক্রেডিট দিকে চলে যাবে। এরপরে 2017 ডিসেম্বর 31 তারিখ দিব, কারণ অবশ্যই ধার্য করা হয় ডিসেম্বর 31 তারিখে। আবার 2017 সালেরও জাবেদা করব অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেজন্য অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব। কত টাকা লিখব? ওই যে অবচয় সারণীতে দেওয়া ছিল 40,000 টাকা, পরের বছর ওই 40,000 টাকা। এবার 50,000 ক্রেডিট, 40,000ও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিটে হবে 90,000 টাকা। 2 বছর গেল, আমাদের 4 বছর করতে বলেছে। আবার লিখব 2018 ডিসেম্বর 31। 2018 সালেও সেম জাবেদা,
অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তাই আমরা এখানে অবশ্যই খরচ বলে পুঞ্জীভূত অবস্থায় আবার ক্রেডিট দিকে টাকা লিখব। কত টাকা লিখব? এই 2018 সালে যত টাকা আছে 32,000 টাকা। তাহলে দেখছে শখটা আমাদের কত কাজে লাগছে, সেজন্য আমি উপরে নিয়ে এসে রেখেছি। এই 32,000 টাকা ক্রেডিট দিকে লিখব। এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে আবার ক্রেডিটে লিখব 1,22,000 টাকা। এই হলো 18 সাল, 3 বছরের হলো। আমাদের 4 বছরের করতে বলেছে, আরেক বছর করতে হবে 2019 ডিসেম্বর 31। এইখানেও যাবে দেওয়া হবে অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবশ্যই খরচ। টাকা কত হবে? ওই যে অবশ্যই সারণীতে ছিল 25,600 টাকা 2019 সালে, এই অবস্থায় টাকাটা লিখব 25,600 টাকা। এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখব 1,47,600 টাকা। এবং এটি হবে আমাদের অবশ্যই পুঞ্জীভূত অবস্থায় সমাপনী উদ্বৃত্ত। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে পুঞ্জীভূত অবস্থার হিসেব করে আমি যেটা পেলাম, এইটার সাথে ওই যে আমরা অবশ্যই সারণী প্রস্তুত করেছি না প্রথমে, তার লাস্টের কলামের যে যোগফল সেটার সাথে মিলে যাবে। তোমরা একটু মিলিয়ে দেখবে। এই সারণী তো সব অংশ নাই, আংশিক নিয়ে এসেছি আমি, যেহেতু এটি রাফ। তোমরা মূল যে সারণী প্রস্তুত করেছি খ নাম্বারে, তার সাথে মিলাই দেখবে কোনার টাকা আছে কর্নারে ডানে, এটার সাথে মিলে যাবে। এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা করে অঙ্ক, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।